আচ্ছা, আজকে দুনিয়ায় পাওয়ার বা ক্ষমতা বলতে ঠিক কি বোঝায়? এটা কি শুধুই মিলিটারি পাওয়ার, মানে সামরিক শক্তি, বা দেশের বর্ডারের মধ্যেই সীমাবদ্ধ, নাকি ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি জটিল? চলুন এই বিষয়টার গভীরে যাওয়া যাক, আর বিশ্বশক্তির এই যে বিশাল এক ধাঁধা, সেটার জট খোলার চেষ্টা করা যাক। আর এই আলোচনার শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই পৃথিবীটা আসলে চালাচ্ছেটাকে? কোনো দেশের রাষ্ট্রপ্রধান, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, নাকি এমন কোনো শক্তি যা আমরা দেখতেই পাই না? চলুন একসাথে এই বড় প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। এখানে ক্ষমতার দুটো একদম ভিন্ন ছবি দেখা যাচ্ছে। একদিকে আছে সেই পুরনো ধারণা, যেখানে দেশ আর তার আর্মি হলো আসল শক্তি, আর অন্যদিকে ২১ শতকের নতুন প্লেয়াররা, মানে টেক জায়ান্ট, গ্লোবাল মার্কেট, এমনকি মিডিয়া, যারা কিন্তু নীরবে ক্ষমতার পুরো খেলাটাই পাল্টে দিচ্ছে। এই পুরনো আর নতুনের মধ্যেই আজকের দুনিয়াটা তৈরি হচ্ছে। ক্ষমতার এই খেলাটা বুঝতে হলে আমাদের প্রথম ক্লু বা সূত্রটা হলো আন্তর্জাতিক সম্পর্কের একটা বহু পুরনো কিন্তু খুব প্রভাবশালী থিওরি। চলুন তো দেখি, পুরো পৃথিবীটাকে যদি একটা বিশাল দাবার ছক হিসাবে দেখা যায়, তাহলে ছবিটা কেমন দাঁড়ায়? আন্তর্জাতিক সম্পর্ক বোঝার জন্য এই বিলিয়ার্ড বল মডেল বেশ ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আচ্ছা, এভাবে ভাবা যাক, পুরো পৃথিবীটা যেন একটা বিলিয়ার্ড টেবিল, আর টেবিলের ওপরে প্রত্যেকটা বল হলো এক একটা দেশ। মানে প্রত্যেকটা দেশই যেন একটা শক্ত নিরেট বলের মতো, একদম স্বয়ংসম্পূর্ণ। এই মডেলটা বলে যে এই খেলায় একমাত্র প্লেয়ার হলো রাষ্ট্র, মানে কোনো আন্তর্জাতিক সংস্থা বা কর্পোরেশনের তেমন কোনো ভূমিকাই নেই। প্রত্যেকটা দেশের বর্ডার একদম নিরেট, চাইলেই কেউ তার ভেতরে ঢুকতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা বিশ্ব পুলিশ নেই, তাই প্রত্যেক দেশকে নিজেরটা নিজেকেই দেখতে হয়। আর তার একটাই উপায়, নিজের ক্ষমতা বাড়ানো। এর মানে হলো, এই মডেলে একটা দেশের ভেতরে ডেমোক্রেসি আছে নাকি একনায়কতন্ত্র, সেটা বড় কথা নয়। আসল কথা হলো গ্লোবাল স্টেজে তার ধাক্কা দেওয়ার ক্ষমতা কতটুকু। দেশের ভেতরের ব্যাপার-স্যাপার এখানে প্রায় গুরুত্বহীন। বিলিয়ার্ড বল মডেলের এর চেয়ে ভালো রিয়েল লাইফ উদাহরণ বোধহয় আর হয় না। সোভিয়েত নেতা লিওনেদ ব্রেজনেভ এই পলিসির মাধ্যমে আসলে এটাই বলেছিলেন যে সমাজতান্ত্রিক বিশ্বের কোনো একটা বল যদি লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করে, তাহলে সবচেয়ে শক্তিশালী বল, মানে সোভিয়েত ইউনিয়ন, তাকে ধাক্কা দিয়ে সোজা পথে ফিরিয়ে আনার অধিকার রাখে। এর একেবারে জলজান্ত উদাহরণ হল ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ার ঘটনাটা। যখনই সেখানে একটু সংস্কারের হাওয়া বইতে শুরু করল, মানে প্রাগ স্প্রিং, সোভিয়েত ইউনিয়ন সেটাকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখল, আর সাথে সাথে ট্যাঙ্ক পাঠিয়ে পুরো আন্দোলনটাকে ঘুরিয়ে দিল। এখানে দেশের সার্বভৌমত্ব বা ভেতরের ব্যাপার কোনো কিছুরই দাম দেওয়া হয়নি। এটাই হলো হার্ড পাওয়ার বা কঠিন শক্তির বাস্তবতা। কিন্তু পৃথিবীটা কি আসলেই এত সহজ? শুধু কতগুলো নিরেট বলের ধাক্কাধাক্কি? এখানেই আমাদের দ্বিতীয় সূত্রটা আসছে, যেটা কিনা এই পুরো বিলিয়ার্ড বলের আইডিয়ার বিরুদ্ধেই একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কি হবে যদি এই দেশগুলো আর আগের মতো নিরেট না থাকে? যদি তাদের মধ্যে হাজারো অদৃশ্য সুতোর মতো কানেকশন তৈরি হয়ে যায়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের একটা একদম নতুন মডেলের দিকে নিয়ে যাচ্ছে। এই মডেলটা বলছে বিশ্বটা আসলে একটা বিশাল মাকড়সার জালের মতো, আর রাষ্ট্র বা দেশগুলো এই জালের একটা সুতো মাত্র। এর পাশাপাশি গুগল, অ্যাপলের মতো বড় বড় কোম্পানি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো এনজিও, এমনকি খুব প্রভাবশালী ব্যক্তিরাও এই জালের এক একটা গুরুত্বপূর্ণ অংশ। এই দুনিয়াটায় দেশগুলোর বর্ডার আর আগের মতো অতটা শক্ত নেই। ইনফরমেশন, টাকা, কালচার সব কিছুই অবাধে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে। তাই দেশগুলো এখন একে অপরের উপর এতটাই নির্ভরশীল যে যুদ্ধ বা সংঘাতের চেয়ে কোঅপারেশন বা সহযোগিতাই বেশি কাজের। যেমন ধরুন কোভিড-১৯ মহামারী বা ক্লাইমেট চেঞ্জ, এগুলো তো একা কোনো দেশের পক্ষে সমাধান করা সম্ভবই না। দুটো ধারণাকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে বিলিয়ার্ড বল মডেল, যেখানে ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তাই হল শেষ কথা, আর অন্যদিকে মাকড়সার জাল মডেল, যেখানে নিরাপত্তা, অর্থনীতি, পরিবেশ সবকিছুই একে অপরের সাথে জড়িত। সোজা কথায়, একটা হলো ক্ষমতার জন্য লড়াই, আর অন্যটা হলো টিকে থাকার জন্য সহযোগিতা।
তাহলে আজকের দুনিয়ায় খেলাটা চলছে কিভাবে? বিলিয়ার্ড বলের মতো ধাক্কা দিয়ে, নাকি মাকড়সার জালের মতো সহযোগিতায়? আসল সত্যিটা হলো খেলাটা এখন আরও অনেক বেশি কমপ্লিকেটেড। আর এই খেলায় জিততে হলে কিন্তু এখন নতুন ধরনের কারেন্সি বা মুদ্রার দরকার হচ্ছে। এই যেমন ধরুন, ভারত মহাসাগরে প্রভাব বিস্তারের যে খেলাটা এখন চলছে, একদিকে চীন সে বিভিন্ন দেশে বন্দর তৈরি করে ভারতকে ঘিরে ফেলার জন্য একটা অদৃশ্য মুক্তার মালা বা স্ট্রিং অফ পার্লস বানাচ্ছে। তো এর জবাবে ভারতও কিন্তু বসে নেই, সে তার বন্ধু দেশগুলোর সাথে বন্দর চুক্তি করে পাল্টা একটা হীরার হার বা নেকলেস অফ ডায়মন্ডস তৈরি করছে। দেখুন, এখানে কিন্তু সরাসরি কোনো যুদ্ধ হচ্ছে না, কিন্তু পর্দার আড়ালে স্ট্র্যাটেজিক কন্ট্রোল দখলের একটা জবরদস্ত প্রতিযোগিতা কিন্তু চলছেই। আসলে ক্ষমতা মানে এখন আর শুধু মিলিটারি পাওয়ার নয়। যার হাতে জরুরি সম্পদ আছে, ক্ষমতাও এখন তার হাতে। আর এই সম্পদের মানেটাও কিন্তু সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে। একটা সময় ছিল যখন তেল আর গ্যাসের কন্ট্রোলই ছিল পাওয়ারের আসল চাবিকাঠি। এটাকে বলা হতো রিসোর্স ডিপ্লোমেসি। কিন্তু এখন এই সবুজ অর্থনীতির যুগে ক্ষমতার লড়াইটা হচ্ছে লিথিয়াম আর কোবাল্টের মতো খনিজ নিয়ে, যেগুলো ছাড়া ইলেকট্রিক গাড়ির ব্যাটারি বা সোলার প্যানেল বানানোই যাবে না। আর একেই অনেকে এখন বলছেন গ্রিন রিসোর্স কার্স বা সবুজ সম্পদের অভিশাপ। ক্ষমতার আরেকটা নতুন মুদ্রা হল তথ্য বা ইনফরমেশন। সিএনএন ইফেক্ট হলো এমন একটা ব্যাপার যেখানে ২৪ ঘন্টার নিউজ চ্যানেলগুলো কোনো একটা মানবিক সংকটের ছবি বারবার দেখিয়ে এমন জনমত তৈরি করতে পারে যে সরকার কোনো একটা দেশে সেনা পাঠাতে বা সেখান থেকে সেনা সরিয়ে আনতে বাধ্য হয়। এর একটা ক্লাসিক উদাহরণ হল সোমালিয়া। ১৯৯২ সালে দুর্ভিক্ষের ভয়ঙ্কর সব ছবি দেখে আমেরিকার মানুষজন সরকারকে সেখানে সেনা পাঠানোর জন্য চাপ দিয়েছিল। আবার পরের বছরই ব্ল্যাক হক ডাউন ঘটনায় যখন আমেরিকান সেনার মৃতদেহের ছবি টিভিতে দেখানো হলো, তখন সেই একই জনমত সরকারকে সেনা ফিরিয়ে আনতে বাধ্য করল। ভাবা যায়, এখানে মিডিয়া ছবিই যেন দেশের ফরেন পলিসি ঠিক করে দিচ্ছিল। আর আজকের দিনে তো ব্যাপারটা আরও এক ধাপ এগিয়ে গেছে। এখন আর শুধু সিএনএনের মতো বড় চ্যানেল নয়, হাতে একটা স্মার্টফোন থাকলেই যে কেউ একজন সিটিজেন জার্নালিস্ট হয়ে উঠতে পারে। একটা ভাইরাল ভিডিও বা একটা টুইট এখন একটা দেশের সরকারের ওপরেও অনেক চাপ তৈরি করতে পারে। একেই এখন বলা হচ্ছে ডিজিটাল মিডিয়া এফেক্ট। বেশ, তাহলে এতগুলো সূত্র মেলানোর পর আমরা আমাদের সেই মূল প্রশ্নে ফিরে আসি। পৃথিবীটা আসলে কে চালায়? বিলিয়ার্ড বলের মতো শক্তিশালী দেশগুলো, নাকি মাকড়সা জালের মতো ছড়িয়ে থাকা অদৃশ্য শক্তিগুলো? চূড়ান্ত রায়টা হলো কোনো একজন বা কোনো একটা শক্তি এই বিশ্বকে চালায় না। সত্যিটা এর চেয়ে অনেক বেশি জটিল, আর সত্যি বলতে অনেক বেশি ইন্টারেস্টিং। আজকের দুনিয়ার বাস্তবতা হলো এটা আসলে বিলিয়ার্ড বল আর মাকড়সার জালের একটা মিশ্রণ। মানে দেশগুলোর হাতে এখনও সেনাবাহিনী আছে ঠিকই, কিন্তু তারা চাইলেই গ্লোবাল মার্কেট বা একটা ভাইরাল ভিডিওর শক্তিকে অগ্রাহ্য করতে পারে না। ক্ষমতা এখন একটা মাল্টিলেয়ার গেম, যেখানে জিততে হলে মিলিটারি, ইকোনমিক, টেকনোলজিক্যাল আর ইনফরমেশন সব ধরনের কারেন্সি দরকার। তাহলে ক্ষমতার এই যে নতুন খেলা, এই জটিল খেলায় আমাদের নিজেদের অবস্থানটা ঠিক কোথায়? আমরা কি এই খেলার প্লেয়ার, নাকি স্রেফ খেলার একটা ঘুঁটি? অথবা হতে পারে কি আমরা নিজেরাই সেই দাবার ছক যার ওপর পুরো খেলাটা চলছে? এটা কিন্তু ভাবনার বিষয়।